ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সবথেকে বড় ও নামকরা প্রতিষ্ঠান, যেখানে মেধাবী শিক্ষার্থীদের সাথে কিছু বড়লোক বাপের উগ্র সন্তানরাও পড়াশোনা করে, আবার কিছু কিছু ভালো ছাত্রও আছে। ভার্সিটির সামনে আমি পাগল সেজে বসে আছি। গায়ে আমার ছেঁড়া পোশাক, পায়ে ছেঁড়া স্যান্ডেল, পোশাকে অনেক জায়গায় সেলাই করা, মুখে দাড়িতে ভর্তি, উস্কো খুস্কো মাথার চুল। না জানি কতদিন গোসল করিনি। বেশ কয়েকদিন ধরেই আমি ভার্সিটির সামনে বসে আছি। হয়তো নতুন এসেছি। ভার্সিটিতে কিছু পোলাপান, যাদের বাবার অনেক নাম ডাক, টাকার অভাব নাই। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করছে তিনজন ছেলে, যাদের অনেক অহংকার, তাও বাবার পাওয়ারের। প্রবেশ করার সময় এত মানুষ রেখে আমি তাদের সামনে এসে দাঁড়ালাম। আমাকে কিছু খেতে দিন, আমাকে কিছু কিনে দিন, আমার খুব ক্ষুধা লেগেছে। 3 দিন কিছু খাইনি আমি। তিনজনের সামনে গিয়ে আমি পাগলামি করতে করতে বললাম। এটা দেখে তিনজন খুব রেগে গেল। একজন তো রেগে বলে উঠল, এই সর সর, তোর মতো গেও আমাদের সামনে আসছিস? ছি ছি, তোর গা থেকে দুর্গন্ধ আসছে, সরে যা এখান থেকে। আমাকে কিছু খেতে দিন। আমাদের থেকে কি তোর হোটেল বয় মনে হয়? আমি কিছুই বুঝলাম না। আমি এক কথায় বলতে লাগলাম, আমাকে খেতে দাও। কিন্তু ওই তিনজন খুব রাগ করলো আর বিরক্ত নিয়ে বলল, এই শান, এই শালাকে কি করবো রে? কিছু তো একটা করতে হবেই, না হলে এই পাগল যাবে না এখান থেকে। খিদে আমার পেটে খুব জ্বলছে। এবার রাহি নামের ছেলেটা আমাকে ধাক্কা দিল। সাথে সাথেই মাটিতে পড়ে গেলাম আর হাতের কোনোই কেটে গেল। আমার আমার হাত, রক্ত। এটা বলে আমি ছোট বাচ্চাদের মতো কান্না করতে লাগলাম, যা শেষ হবার নয়। এটা দেখে তিনজন খুব মজা পেল। সাথে চারপাশ দিয়ে যারা যাচ্ছিল তারাও খুব মজা নিতে লাগলো। এই শান, কাল সকালে এই ব্যাটার লাগে মজা নেব। তুই ঠিকই বলছিস, কিন্তু আজ নয় কেন? আরে তুই ভুলে গেছিস, আজ ভার্সিটিতে নতুন ম্যাম আসবে। উফ, সে নাকি অনেক সেক্সি আর সুন্দর। তাহলে আর দেরি কিসের, চল। থাক গেও, তোরে কাল দেখে নেব। এটা বলে তিনজন চলে গেল আর আমি বসে বসে কান্না করতে লাগলাম। চারপাশ দিয়ে সবাই যাচ্ছে আর হাসাহাসি করছে। এবার চলুন ছোট করে তিনজনের পরিচয় দেওয়া যাক। সান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ভিপি সাইফুল ইসলামের ভাই। রাহি, ঢাকার সাবেক মন্ত্রী জয় চৌধুরীর ছেলে। জিম, বর্তমান ঢাকা শহরের ডন মাফিয়া জন্ডুর ছেলে। তিনজনই খুবই পাওয়ারফুল, তাই এরা নিজেদেরকে মানুষের থেকেও হয়তো বেশি কিছু ভাবে। মানুষকে মানুষ মনে করে না। তিনজন ভার্সিটিতে গিয়ে আজ কাউকে র্যাগিং করলো না, সোজা নিজেদের ক্লাসে চলে গেল। যা দেখে ভার্সিটির অনেকেই অবাক, কারণ এই 3 বছরে এমন কোনো দিন নাই যে তারা কাউকে অপমান করেনি। সে যাই হোক, আজ তার উল্টো হয়েছে, এটাই অনেক। আমি সেখানে বসে কান্না করতেছিলাম। একজন গার্ড এসে আমাকে পাশে নিয়ে গেল, কারণ শিক্ষার্থীদের যেতে আসতে সমস্যা হয়ে যায়। তাই কলেজে 2য় বর্ষের ছাত্রী ফাতেমা। নামটা যেমন সুন্দর, ব্যবহার আচরণ আরও সুন্দর। যেমনই স্টাইল তেমনই ভাব, কিন্তু মনে কোনো অহংকার নাই। বর্তমান দেশের টপ বিজনেসম্যান সিরাজ শিকদারের একমাত্র মেয়ে। কি রে মায়া, পাগলা কান্না করছিল কেন? যেটা দেখে তোরা হাসছিস? আর বলিস না, আজ সানাত তার বন্ধুদের কাছে গিয়ে খাবার চাইলে বিভিন্ন কথা বলে আর ধাক্কা দিয়ে ফেলে দেয়, তাই। বুঝতে পারছি, এইসব বড় লোকের ছেলের জন্য এই অবস্থা। যাই হোক, একটু কিছু কিনে দিলে কি হয়? সবাই তো আর তোর মতন দয়ালু না যে কিনে দেবে। হুম, সবাই যদি আমার মতো হতো তাহলে দেশটা কত সুন্দর হতো। হুম। ফাতেমা একবার আমার দিকে তাকিয়ে মায়ের সাথে ভার্সিটিতে চলে গেল। আমার খিদে লেগেছে, কিছু খেতে দিন, খুব খিদে লেগেছে। ভাত, ভাত। আমি ভাত ভাত করে কান্না করতে লাগলাম আর কেটে যাওয়া জায়গায় ফু দিতে লাগলাম। দারোয়ান কিছু বলল না, সে সেখান থেকে সরে আসলো। এইসব কত রকমের পাগল আছে যারা ভার্সিটির সামনে এসে এমন করে। এমন কয়জনকে বা দেওয়া যায়? 3য় বর্ষে লোক প্রশাসন বিভাগের স্টুডেন্টরা নিজেদের ক্লাসে চিল্লাচিল্লি করছে, নিজেদের মাঝেই আড্ডা দিচ্ছে। এই সবাই চুপ কর, প্রধান অধ্যাপক আসছে, সাথে নতুন ম্যাম। একজনের এমন কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কিছু সময় পর স্যার ও ম্যাম প্রবেশ করলে সবাই উঠে সালাম দিল। ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো?
আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এনার সাথে পরিচয় করিয়ে দিই। ইনি হলো তোমাদের নতুন ম্যাডাম, নাম জুখেতি রহমান ইরা। বাকি পরিচয় ক্লাস করতে করতে হয়ে যাবে। একটু থেমে, তো ম্যাম, আপনি ক্লাস নিন, কোনো দরকার হলে বলবেন, আর কোনো সমস্যা হলে। ঠিক আছে স্যার। প্রধান অধ্যাপক চলে গেল। এবার নতুন ম্যাম সবাইকে বলল, গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং ম্যাম। স্যারের থেকে আমার পরিচয় পেয়ে গেছো। আমার নাম সেজুতি রহমান ইরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 2 বছর আগে পড়াশোনা শেষ করেছি। দোস্ত, বিশ্বাস হচ্ছে না, এই ম্যাম আমাদের থেকে 3 বছরের সিনিয়র। দেখে মনে হচ্ছে আমাদের থেকে পিচ্ছি। রে, গলার কণ্ঠ কি সুইট, দেখতে কিন্তু অসম। সেটা আর বলতে, ম্যাম যদি না হতো তাহলে একবার ট্রাই করতাম। ধুর, ম্যাম হয়েছেন তো কি হয়েছে, সে তো মেয়ে। আর মেয়ে যখন, তখন তো একটু ট্রাই কর। একদম ঠিক বলেছিস সান। সান, রাহি আর জিম নিজেদের মাঝে কথা বলতেছিল। তখনই সেটা বৃষ্টির নজরে আসলো। ওই পিছনে যারা গল্প করছো তারা উঠে দাঁড়াও। সান ইশারা করে নিজেদের দেখালো। হ্যাঁ, তোমরাই। 3 জন উঠে দাঁড়ালো। ক্লাসের মাঝে এত কিসের কথা বলছো? তেমন কিছু না। পরের বার থেকে যেন আর কথা বলতে না দেখি, দেখলে ক্লাস থেকে বের করে দিব। সরি ম্যাম। এখন বসে পড়ো ভদ্র ছেলের মতো। 3 জন বসে পড়ল। তারপর আস্তে আস্তে সবার সাথেই পরিচয় হতে লাগলো। এখানে সবাই বড়লোক পরিবারের ছেলে মেয়ে। দেখলি প্রথম দিন কেমন করলো। এখন চুপ হয়ে যা জিম, সব পরে দেখে নিব। ইরা পরিচয় হয়ে কিছু সময় ক্লাস নিয়ে চলে গেল। তখন আবার তারা চিল্লাতে লাগলো, আড্ডা দিতে লাগলো। ম্যামকে নিয়ে অনেকে অনেক কথা বলতে লাগলো। ছেলেরা তো ইরার সৌন্দর্য নিয়ে কথায় বেশি বলছে। তারপর ফুটপাতে শুয়ে আছি আমি, দেখতে একদম নিষ্পাপ লাগছে। সময়টা রাত 12টার কাছাকাছি। পাশে বিভিন্ন প্রকার টোকাই গভীর ঘুমিয়ে আছে। ঢাকা শহরের মাস্তান রেহান ও তার সাথে কিছু লোক নিয়ে পুরো জায়গা ফাঁকা করতে লাগলো। ফুটপাতে যারা আছে তাদেরকে তুলে মেরে ধরে দিয়ে পাঠাতে লাগলো। কাল থেকে তোদেরকে যেন এখানে না দেখি। এখানে আমাদের আড্ডাখানা হবে। কাল থেকে যাকে এখানে দেখব তাকে পুঁতে দেব। রেহানের লোকেরা সবাইকে তাড়িয়ে দিল। সবাই চলে গেলেও আমি একটা গাছের আড়ালে লুকিয়ে রেহানের কাজকর্ম দেখতে লাগলাম। বস, আমাদের সাথে যে ড্রাগস ডিল করতে আসছিল সে চলে আসছে। ঠিক আছে, এখানে নিয়ে আয়। রেহানের কথা মতো তার লোক গিয়ে রেহানের কাছে ড্রাগস ডিলের লোক নিয়ে। সব মাল নিয়ে আসছেন তো? এই বিটকেসে সব আছে। ঠিক আছে, ব্রিফকেসটি দেন। আগে টাকা, তারপর বাক্স। ওকে। রেহান ইশারা দেওয়া মাত্রই তার লোক এসে তার হাতে একটা বাক্স ধরিয়ে দিল। রেহান বাক্সটি খুলে সেই ড্রাগস ডিলের লোকটাকে দেখিয়ে দিল টাকা। তারপর বক্স অদল বদল করে নিল। লোকটা টাকার বাক্স নিয়ে যেই ঘরে চলে যেতে যাবে, অমনি রেহান নিজের পিছন থেকে বন্দুকটা বের করে সেই লোকটিকে এবং তার সাথে আসার লোককেও মেরে দিল। এখন হা হা হা, আমার সাথে ডিল করতে আসলে এমনই হয়। এখন মালগুলো আমার আর টাকাও। এই তোরা সবাই এই লাশগুলো নদীতে ফেলে দিয়ে আয়। ঠিক আছে বস। রেহান বাক্স দুইটা নিয়ে মনের আনন্দে হাঁটতে হাঁটতে নিজের গাড়িতে গিয়ে বসলো। এত সময় গাছের আড়াল থেকে আমি এইসব কাণ্ড কারখানা দেখতেছিলাম। ভয়ে আমি জড়ো সড়ো হয়ে উঠেছি। মৃত্যুর ভয় সবারই আছে, কেউ যেন বুঝতে না পারে, তাই আমি নিজের মুখে হাত দিয়ে চুপ করে বসে আছি। একটা রুমে বসে 3 জন আছে, 2 জন মধ্যবয়স্ক এবং একজন যুবক ছেলে। তাদের মাঝে একটু আগের ডিলটা নিয়ে কথা হচ্ছে। বাবা, এই ডিলটাও ঠিক কমপ্লিট করে ফেলেছি। আমি জানতাম আমার ছেলে কখনো ফেল করতে পারে না। দেখতে হবে না কার সাথে থেকে কাজগুলো শিখেছে। বাবা ও চাচা, তোমরা নিজেদের ঢাল ঢোল নিজেরা পিটায়ও না। সব কাজগুলো আমি নিজের বুদ্ধিতেই করেছি। ঠিক আছে মাই সান। এরপরে ডিল কোথায় হবে? কোথায় হবে সেটা সঠিক সময় বলে দেব। সিরাজ চৌধুরীর একমাত্র ছেলে রেহান। খারাপ কাজ এই 3 জনের বা হাতের খেলা। ঢাকা শহরের এমন কোনো কাজ নেই যা রেহানের দ্বারা হয়নি। তার নামে কয়েকটি মার্ডার এবং ধর্ষণের কেস প্রত্যেকটা পুলিশ স্টেশনেই রয়েছে, কিন্তু নিজের পাওয়ারের জন্য প্রশাসন আর কিছুই করতে পারেনি। পরের দিন সকালে আমাকে আবারও ভার্সিটির সামনে দেখা গেল। আজও আমার একই অবস্থা।
সান, জিম, রাহি তিনজন ভার্সিটিতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখল যে গতকালের পাগল ছেলেটি আজও ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে আছে। জিম, চল আজকে একটা বিনোদন নিয়ে যাক। কিভাবে বিনোদন নিবি? ওই দেখ, ওইখানে কালকের সেই পাগলটি দাঁড়িয়ে আছে। চল তার সাথে আজ বিনোদন নেওয়া যাক। ঠিক আছে চল। তিনজনে হাঁটতে হাঁটতে আমার কাছে চলে আসলো। কিরে, তোর খিদে লাগছে? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক খিদা লেগেছে, তোমরা আমাকে খেতে দিবা? হ্যাঁ দিব তো, কিন্তু আমাদের কথা শুনতে হবে। কি কথা বলুন, আমি সব শুনবো। এবার তিনজন নিজেদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। সান বলল, ঠিক আছে, আমাদের সঙ্গে ভেতরে চল। আমি সানের কথা শুনে তার পিছনে পিছনে যেতে লাগলাম। ভার্সিটির ভিতরে চারপাশে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। না জানি আজ আবারও ভার্সিটিতে কি হবে। তিনজনে আমাকে নিয়ে একটা বকুল গাছের তলে দাঁড়ালো। রাহি হাততালি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলো। চারপাশের সবাই রাহির দিকে তাকালো। রাহি ইশারা করে তাদের কাছে আসতে বলল। হ্যালো গাইস, আজ তোমাদেরকে ম্যাজিক দেখানো হবে। সবাই উৎসুক দৃষ্টিতে তাদের দিকে তাকালো। এবার জিম আমাকে বলল, এই পাগল, সবার সামনে তুই নাচ তো, তাহলে তোকে অনেক সুন্দর খাবার দেব। হাসি মুখে আমি নাচতে লাগলাম। একবার হাত এই দিক, একবার হাত ওই দিকে। ভালো মানুষই নাচতে পারে না, আর আমি তো পাগল। পাগলের নাচ দেখে সবার হাসির রোল পড়ে গেল। আমি মনে করছি আমার নাচ দেখে সবাই খুশি হয়েছে, কিন্তু আসল বিষয় তো সেটা না। আমি বুঝতেই পারছি না। এবার তুই ডিক বাজি দিয়ে দেখা। কথা মতো সব করলাম। তিনজনে যা বলেছে আমি তাই করেছি। আর এইসব দেখে ভার্সিটির সবাই বিনোদন নিচ্ছে। নিজেদের সকল কথা আমি শুনলেই তিনজনই হাসতে লাগলো। তারপর বলল, এই তোর আর নাচতে হবে না, তুই এখন যা। হ্যাঁ, কিন্তু আমার খুব খিদে লেগেছে। তোকে কোনো খাবার দেওয়া হবে না, তুই এখন যা তো, আমাদের এখন ক্লাস করতে হবে। সেটা কি নতুন খাবার নাকি? এই যা তো। এই বলে সান আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, আর সাথে সাথে আমি কান্না জুড়ে দিলাম। এটা দেখে ভার্সিটির কেউ এগিয়ে আসলো না, যে যার মতন চলে গেল। এমনকি ওরা তিনজনও, ফাতেমা আর মায়া কেবলমাত্রই ভার্সিটিতে ঢুকেছে। এমন সময় তারা দেখলো যে গতকালের পাগল বসে বসে কান্না করছে। কিরে, আজ আবার ওই পাগলা ওখানে বসে কান্না করছে কেন? দেখ, হয়তো গতকালের মতন কেউ ওর সাথে খারাপ ব্যবহার করেছে। আজকাল মানুষের মন মানসিকতা এত পাল্টে গেছে যে পাগল সে তো খারাপ ব্যবহার করতে তাদের বিবেকে বাঁধে না। চল আজ পাগলিটাকে কিছু কিনে দেয়া যাক। সত্যি বলছিস? হ্যাঁ চল, সত্যি বলছি। দুইজনই আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু তার আগেই ক্লাসের ঘন্টা দিয়ে দিল। দুইজন আর এইদিকে না এসে নিজেদের ক্লাসের দিকে যেতে লাগলো। অন্যদিকে নতুন ম্যাম আমার সাথে করা সকল কাজ দুইতলা থেকে নিখুঁতভাবে দেখছিল। সবাই যে যার মতন সেখান থেকে চলে গেল। ইরা কিছু সময় আমার দিকে তাকিয়ে রইল। তারপর কিছু একটা চিন্তা করে মুচকি হেসে নিজের ক্লাসের দিকে এগিয়ে গেল। ঢাকা ভার্সিটির ভিপি সাইফুল ইসলাম ভালো মুখোশের আড়ালে খারাপ কাজ করতে ভালোই জানে। তার খারাপ কাজের ভিতর সবচেয়ে নাম করা হলো ভার্সিটির কোনো সুন্দরী মেয়ে তার পছন্দ হলে তার সাথে রাত কাটানো, আপোষে না হলে জোর করে তার সঙ্গে রাত কাটাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। ঠিক 12টার দিকে সাইফুল নিজের গাড়ি নিয়ে ভার্সিটিতে প্রবেশ করলো। দারোয়ানকে কিছু টাকা দিয়ে গাড়ি থামিয়ে মেয়েটাকে বের করলো। তারপর টানতে টানতে ছাদের দিকে নিয়ে যেতে লাগলো। আমি গেটের ঠিক পাশেই শুয়েছিলাম। যখন একটা গাড়ির শব্দ শুনতে পেলাম, আমার ঘুম ভেঙে গিয়েছিল। ঘুম ঘুম চোখে উঠে দাঁড়িয়ে সব কার্যকলাপ দেখতে লাগলাম। দারোয়ান দরজা বন্ধ করে নিজের রুমে গেল। আমি চুপি চুপি গেট টপকে ভিতরে ঢুকে গেলাম। তারপর সাইফুলের পিছনে পিছনে যেতে লাগলাম। মেয়েটা চিৎকার করে বলতে লাগলো, প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন, আমার সর্বনাশ করবেন না আপনি। চুপ থাক, বেশি কথা বলে আমার জ্ঞানকে ডেকে নিয়ে এসে তোকে রেপ করাবো। আমার এত বড় সর্বনাশ করবেন না। আমার বাড়িতে আমার আম্মু ছাড়া কেউ নেই। আমার কিছু হয়ে গেলে তার কি হবে? এই কথাগুলো তোর আজ ভাবা উচিত ছিল, এখন এইসব বলে লাভ নেই। টানতে টানতে ভার্সিটির টপ ফ্লোরে নিয়ে চলে আসবে সাইফুল। ধাক্কা দিয়ে মেয়েটাকে ছাদের উপরে ফেলে দিল। তারপর নিজের পোশাক খুলতে খুলতে মেয়েটিও আস্তে আস্তে
পিছোতে লাগলো। স্যার দয়া করে এমন করবেন না, আমাকে যেতে দিন স্যার। সেটা তো হচ্ছে না। একবার এই সাইফুলের নজর যদি কোনো মেয়ের ওপর পড়ে তাহলে তাকে ভোগ না করে এই সাইফুল শান্ত হয় না। তোকে প্রস্তাব দেওয়ার সময় তুই যদি ভালো মতো মেনে নিতি তাহলে খুব সুন্দরভাবে কাজটি সেরে ফেলতাম, কিন্তু তুই না শুনে আমাকে থাপ্পড় মারছিস। তোকে ওর মাসুল দিতেই হবে। সাইফুল নিজের জামা খুলে ফেলে দিল, তারপর মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ল। না, এমন করবেন না, কেউ আমাকে বাঁচাও। আরে অযথা চিল্লিয়ে লাভ নেই, কেউ তোর কথা শুনবে না। মেয়েটা অনেক চিল্লাতে লাগলো, কিন্তু কোনো ফায়দা হলো না। হঠাৎ আমি সাইফুলের সামনে এসে দাঁড়ালাম। কারোর পা দেখে সাইফুল মুখ তুলে তাকিয়ে দেখলো একজন তাদের সামনে দাঁড়িয়ে আছে। সাইফুল এই সময় কাউকে এখানে আশাই করেনি। তুই আর এখানে কিভাবে আসলি? আপনারা দুইজন এখানে মারামারি করছেন কেন ভাইয়া? এখানে কি করছে ওরা আমি বুঝতে পারলাম না, তাই মারামারি কথা বললাম। এমনি তুই এখান থেকে যা। তার আগে আপনারা মারামারি বন্ধ করুন, আর ওই আপুটাকে ছেড়ে দাও। তুই যা, তাহলে ছেড়ে দেব। আমি কি করব ভেবে পেলাম না। নিজের মাথার চুলকে টেনে চলে যেতে লাগলাম, কিন্তু মেয়েটা চিৎকার দিয়ে বলে উঠল, প্লিজ আমাকে নরপশুর হাত থেকে, ও আমাকে রেপ করার চেষ্টা করছে। এটা বলে কান্না করতে লাগলো। রেপ কি জিনিস সেটা আমি বুঝতে না পারলেও মেয়েটার কান্না ঠিকই বুঝতে পারলাম, তাই ঘুরে এসে বোঝার চেষ্টা করলাম এখানে কি হচ্ছে। কিরে, এখানে না গিয়ে দাঁড়িয়ে পড়লি? আমি কোনো কথা ছাড়াই সাইফুলকে মারতে লাগলাম। ধাক্কা দিয়ে মেয়েটার গায়ের উপর থেকে ফেলে দিলাম, তারপর কোনো কথা ছাড়াই মারতে লাগলাম। ওই থাম, তুই এভাবে মারছিস কেন শালা পাগল? আমার কানে মনে হচ্ছে কোনো কথাই যাচ্ছে না। এবার সাইফুল আমার সাথে হাতাহাতি করতে লাগলো। মেয়েটা পাশে দাঁড়িয়ে কান্না করতে লাগলো এবং এইসব দেখতে লাগলো। আমাদের দুজনের মাঝে প্রচুর হাতাহাতি হতে লাগলো। এত সময় দুজনই ভালোই আঘাত পেয়েছি। দুজনই হাতাহাতি করতে করতে একসময় ছাদের কিনারায় চলে আসলাম। আমাদের দুজনের হাতাহাতির কারণে খেয়াল নাই যে আমরা ছাদের কিনারায় দাঁড়িয়ে হাতাহাতি করছি। আমি তো পাগল, আমি কি বুঝতে পারবো? কিন্তু সাইফুল তো বুঝতে পারতো, কিন্তু না, তার এইদিকে কোনো খেয়াল নাই। হঠাৎ আমি সাইফুলকে ধাক্কা মারলাম, আর সাথে সাথে সাইফুল চিৎকার দিয়ে নিচে পড়ে গেল। আহ না, আমি কিছুই বুঝতে পারলাম না, শুধু মাথা চুলকে নিচের দিকে তাকিয়ে রইলাম। এটা তুমি কি করলে? একজনকে মার্ডার করে ফেলে? এটা আবার কি? মেয়েটার মাথায় হাত দিয়ে ভাবতে লাগলাম কি করব। তারপর কোনো কথা ছাড়াই মেয়েটা আমার হাত ধরে নিচে নামতে লাগলো। এত সময় সাইফুলের শিক্ষার সঙ্গে যেই গার্ডগুলো ছিল এবং দারোয়ান সাথে সাথে জড়ো হলো এবং খোঁজাখুঁজি করতে লাগলো। তারা এক সময়ে নিচে এসে সাইফুলের লাশের সামনে দাঁড়ালো। এটা কিভাবে হলো? জানি না। স্যারকে তো একটি মেয়েকে নিয়ে ঢুকতে দেখেছিলাম, তাহলে কি সেই এমন করছে? এই কথা একদম মুখে আনবি না। আমি এখন এই পুলিশকে ফোন করেছি, পুলিশের সামনে যেন এসব না শুনি। ঠিক আছে। তারপর একজন পুলিশকে ইনফর্ম করলো। সবাই এক জায়গায় জড়ো হওয়ার কারণে অন্যদিকে কেউ না কেউ এই সুযোগে মেয়েটি ও আমাকে নিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। তারপর খুব দ্রুত ভার্সিটি থেকে দূরে চলে গেল। দেখো, তুমি একজনকে মেরে ফেলেছো, তাই তুমি এই কয়েকদিন ভার্সিটির সামনে। হ্যাঁ, আমি কিছুই বুঝতে পারলাম না। মেয়েটা আরও কিছু সময় কিছু বুঝিয়ে আমাকে রেখে সেই জায়গা ত্যাগ করে দ্রুত চলে গেল। আমি কিছু বুঝলাম না। সকাল থেকে প্রতিটা খবর চ্যানেলে একটি খবরই প্রচার করা হচ্ছে, আর সেটা হলো ভার্সিটির ভিপি বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা গেছে। ঢাকা ভার্সিটির ভিপি সাইফুল ইসলাম, যে কিনা খুবই নামকরা একজন লোক এবং ঢাকা শহরের একজন পাওয়ারফুল ব্যক্তি। এমন ব্যক্তিকে কে বা ছাদ থেকে ফেলে দিবে এই আশা কেউ করছে না। পুলিশের লোক এসে লাশের চারপাশে ঘিরে দাঁড়িয়ে আছে, আর বড় অফিসার চারপাশে সবাইকে জিজ্ঞাসা করছে। ভিপি মরার কারণে আজ ভার্সিটি বন্ধ। তোমাদের মাঝে কেউ জেনে থাকলে আমাকে এখনই বলে দাও, না হলে পরে কিন্তু খুবই পস্তাতে হবে। ঢাকা শহরে পুলিশ সুপার নিজে এসে এই প্রশ্নগুলো করতে লাগলো। স্যার, আমরা কেউ কিছু জানি না। রাতের বেলায় স্যার নিজের গাড়ি নিয়ে একলা এসেছিল কোনো কাজ করতে, কিন্তু হঠাৎ করে চিৎকার শুনে আমরা ওখানে এসে দেখি
তিনি ওখানে পড়ে আছে। আমরা কিছু করার আগেই তিনি মারা যায়। তো সে কি খালি গায়ে এসেছিল? মারা যান না স্যার। পরে যদি তদন্ত করে জানতে পারি এই মৃত্যুর পেছনে তোমাদের কারোর হাত আছে, তাহলে কঠোর থেকে কঠোর শাস্তি দেব তোমাদের। কি স্যার? আমরা কাউকে মারিনি, আমরা গার্ড দিই। ওনার সাথে আমাদের কোনো শত্রুতা ছিল না, তাহলে খামোকা আমাদের উপর দোষ দিচ্ছেন কেন? সময় হলেই দেখা যাবে সেটা। পুলিশ ছাদের উপরে গিয়ে দেখলো সাইফুলের পোশাক পরে আছে। সেটা নিয়ে কিছু সময় তদন্ত করে নিচে নেমে আসলো। দারোগা পুলিশ সুপারের সাথে কিছু সময় কথা বলে নিল। লাশকে পোস্টমর্টমের জন্য নিয়ে যাও। ঠিক আছে স্যার। পুলিশ সুপারের কথা শুনে সাইফুলের লাশ নিয়ে চলে গেল। সান নিজের ভাইয়ের মৃত্যু কোনোভাবেই আশা করতে পারেনি। অঝরে কান্না করছে, কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারপর ভার্সিটির ভিপি সাইফুলের খুন হবার কিছুদিন কেটে গেল। খুনের রেস চারপাশে কেটে গেছে, আবার ভার্সিটি শুরু হয়েছে। সবাই আগের মতন নিয়মিত ভার্সিটি আসবে। সাইফুলের খুনের ব্যাপারটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ভার্সিটির বাইরে এখনও এর গরম রয়েছে। প্রতিদিনের মতো মায়া আর ফাতেমা ভার্সিটিতে আসলো। ভার্সিটিতে এসে সেই পাগল ছেলেটাকে তারা দেখল না, তাই নিজেদের ক্লাসের দিকে চলে গেল। ইরা এসে থার্ড ইয়ারের ক্লাসের ভিতরে গেল। ক্লাসে এসে যথা নিয়মে ক্লাস শুরু করলো। ইরা খেয়াল করলো প্রথম দিনের সেই বাজে ছেলেগুলো আজ ক্লাসে নাই। ইরা জানতে পেরেছিল যে ভিপি সাইফুল এর ভাই সান। হয়তো এই কারণেই তারা তিনজনে ভার্সিটিতে আসেনি। ক্লাস শেষে ইরা বাইরে চলে আসলো। ভার্সিটির গেটের দিকে কয়েকবার নজর দিল, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে তার চোখে বাঁধল না। এইভাবে কিছু সময় অপেক্ষা করার পর ইরা অন্যজনে ক্লাস নিতে চলে গেল। রেহানের সামনে দাঁড়িয়ে আছে জিম, রাহি আর সান। ভাই, যে করেই হোক আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করুন। চিন্তা করিস না, আমি ঠিকই খুঁজে বের করব শান। সাইফুল যেমন তোর ভাই, ঠিক তেমনি আমারও বন্ধু। আর আমার বন্ধুকে যে মারছে আমি তাকে পাতাল থেকে হলেও খুঁজে বের করব। জি ভাই, তাকে খুঁজে পেলে সবার আগে আমাকে খবর দিবেন। আমি তাকে নিজ হাতে খুন করতে চাই। আচ্ছা ঠিক আছে, আর বেশি বাইরে বাড়াবাড়ি করিস না। ভার্সিটিতে গিয়ে নিয়মিত ক্লাস কর। ঠিক আছে। তো তোর ভাই তো আমার সঙ্গে অনেক ধরনের কাজ করতো, সেই কাজগুলো কি তুই নিতে পারবে? আমি বলতে চাচ্ছি যে সেই কাজগুলো তুই কি দেখাশোনা করতে পারবি? জি ভাই, অবশ্যই পারবো। ঠিক আছে, কাল যথাসময়ে চলে আসিস, আমি তোকে সব কাজ বুঝিয়ে দেব তোর ভাইয়ের। ঠিক আছে ভাই। তিনজন রেহানের সঙ্গে আরও অনেক সময় কথা বলে কোনো একটা বিষয়ে আলোচনা করে চলে গেল। একটা গোডাউনের কয়েকশো মেয়েকে ধরে রাখা হয়েছে। আজ রাতেই তাদেরকে ইন্ডিয়ার বর্ডার দিয়ে পাচার করে দেওয়া হবে। সকল মেয়েগুলোকে ড্রাগস দিয়ে নেশাগ্রস্ত করা হয়েছে। মেয়েগুলোকে চারপাশে পাহারা দিচ্ছে অনেকগুলো গার্ড, যেন কোনোভাবেই কেউ পালাতে না পারে। কিছু সময় পর সেখানে একটা গাড়ি প্রবেশ করলো। গাড়ি থেকে বেরিয়ে আসলো একটি লোক, যে হলো বর্তমানে ঢাকা শহরের ডন মাফিয়া জন্ডু। তাকে দেখে তারেক নামের এক ব্যক্তি এগিয়ে আসলো। বস, আপনি চলে এসেছেন, আপনার জন্যই আমরা অপেক্ষা করতেছিলাম। হ্যাঁ, আসতেই হলো, শুধু সব কাজ কমপ্লিট। হ্যাঁ বস, আপনার কথা মতো 400 মেয়ে আমরা জোগাড় করে ফেলেছি, শুধু আপনি আদেশ দিলেই পাচার করব। হ্যাঁ, সবগুলো ড্রাম গাড়িতে তোল, আর আমার কঠিন করার রাস্তা দিয়ে তাদের সবাইকে নিয়ে যাবে। বর্ডারে আমার লোক আছে, তারাই বর্ডার পার করে দিবে। ঠিক আছে বস। তারেক গিয়ে বাকি লোকদেরকে মেয়েগুলোকে গাড়িতে তুলতে বলল। টার্কির কথার মতন সবাই কাজ করতে লাগলো। এইদিকে ঝন্টু একটা চেয়ারের উপরে বসে সকল কাজ দেখতে লাগলো। সবাই নেশাগ্রস্ত হয়ে আছে বলে বুঝতে পারছে না যে তাদের সাথে কি ঘটতে চলেছে। প্রায় অর্ধেকেরও বেশি মেয়েকে ট্রাকে তোলা হয়ে গেল। তখনই সেখানে এন্ট্রি হলো একজন বাইকারের, যাকে দেখতে অদ্ভুত। দুটো চোখ ছাড়া তার শরীরে কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এ যেন কোনো এক সিক্রেট ম্যান। গায়ে কালো হুডি, কাঁধে একটা রাইফেল ঝোলানো, মুখে ড্রাগন মাস্ক, আগে স্টাইল মোজো, পায়ে বুট জুতা, কোমরে বন্দুক ঝুলছে। বাইক থামিয়ে স্টাইল করে বাইক থেকে নামলো। কে রে তুই, আর এখানে আসার সাহস পালি কিভাবে? আমার কোথাও যেতে অনুমতি লাগে না, আর না সাহস। কিন্তু তুই আমার গোডাউনে কি করছিস, আর কেন আসছিস? কেন আসছি একটু পরেই বুঝতে পারবি। ভালোই ভালোই বলছি, তুই এখান থেকে চলে যা।
না হলে আমার লোক তোকে মেরে জ্যান্ত পুঁতে ফেলবে। আমাকে মারার সাহস এখন পর্যন্ত কারোর হয়নি, আর তোদের মতন চুনোপুটি আমার কিচ্ছু করতে পারবে না। কে রে তুই, এত বড় বড় লেকচার মারছিস? ছদ্মবেশী কিলার MK। অপরিচিত ছেলেটির পরিচয় জেনে সবাই চমকে উঠল। বছর আগেও এই নামের একজন ব্যক্তি ছিল যে পুরো বাংলাদেশের তাণ্ডব চালিয়েছিল এবং অনেক লোককে মেরে ফেলেছিল। তুই তুই আবার এতদিন পর কোথা থেকে উদয় হলি? সেটা তোর জানা লাগবে না। তুই যদি মেয়েগুলোকে ছেড়ে দিস তাহলে তোর কিছুই করব না, আর যদি আমার কথা না শুনিস তাহলে সবাইকে এখানেই জানে মেরে দেব। তুই একলা, আর এখানে আমার লোক কত দেখেছিস, তুই কিছুই করতে পারবি না। আচ্ছা তাই, তাহলে দেখ তোর লোকগুলো এখন মাটিতে পড়ে আছে। MKর কথা শুনে ঝন্ডু নিজের লোকদের দিকে তাকালো, কিন্তু দেখলো যে কারো কিছু হয়নি। এটা দেখে ঝন্ডু হাসি দিয়ে MKর দিকে তাকালো। MK ইশারা করে পিছনে তাকাতে বলল আবার। এবার ঝন্ডু পিছনে তাকিয়ে দেখলো তার লোকজনগুলো সব মাটিতে লুটিয়ে পড়েছে, এমনকি তারেকও। এটা দেখার সাথে সাথেই ঝন্টু চেয়ার থেকে উঠে দাঁড়ালো এবং নিজের বন্দুক বের করে আমার দিকে গুলি ছুড়ল। গুলিটি আমার পাশ দিয়ে বেরিয়ে গেল। আমি নিজের বন্দুক বের করে ঝন্টুর হাতে গুলি করলাম। সাথে সাথে ঝন্টু হাত থেকে পিস্তলটা পড়ে গেল এবং চিৎকার দিয়ে উঠল। হয়তো আমাকে চিনিস না, আমি হলাম এই ঢাকা শহরের ডন মাফিয়া ঝন্টু। তুই শুধু ঢাকা শহরের ডন, আর আমি হলাম বিশ্বের আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট কিলার MK। আমার নাম শুনলে বড় বড় মাফিয়া থর থর করে কাঁপে, আর সেখানে তুই কিনা আমাকে ভয় দেখাস। আমি হাততালি দেওয়ার সাথে সাথেই কয়েকটা লোক আড়াল থেকে বেরিয়ে আসলো, যাদের হাতে দামি দামি স্নাইপার। এরাই হয়তো ঝন্টুর লোককে মেরেছে। গাইস, মেয়েগুলোকে এক জায়গায় করে রাখো। ঠিক আছে স্যার। ঝন্টু, তোর দিন শেষ, মরার জন্য প্রস্তুত হয়ে যা। আমাকে মারলে আমার সাথীরা তোকে ছাড়বে না। চিন্তা করিস না, কয়েকদিন পর তোর সাথীকেও তোর কাছে পাঠিয়ে দেব। এটা বলে আমি পরপর কয়েকটা গুলি করলাম ঝন্টুর বুকে। সাথে সাথেই ঝন্টু শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। পৃথিবী ছেড়ে চলে গেল একটা পাপী ব্যক্তি। দুইজন মরল, বাকিদের খুব তাড়াতাড়ি উপরে পাঠিয়ে দেব। বয়েস, তোমরা এখন যাও। কিন্তু মেয়েগুলোর কি হবে বস? সেই ব্যবস্থা আমি করছি। আমার কথা শুনে আমার লোকগুলো চলে গেল। আমি মেয়েগুলোর দিকে একবার নজর বুলিয়ে নিজের ফোন বের করে কাউকে ফোন করলাম। হ্যালো, উত্তরা পুলিশ স্টেশন? হ্যাঁ বলছি। এই গোডাউনে ঢাকার মাফিয়া অনেকগুলো মেয়েকে বন্দি করে রেখেছিল, আপনারা এসে তাড়াতাড়ি উদ্ধার করুন। এটা বলে আমি নিজের ফোন কেটে দিয়ে বাইক নিয়ে সেখান থেকে চলে গেলাম। কিছু সময় পর পুলিশ এসে দেখলো ঘটনা সত্যি। তাছাড়া অনেক লোক মরে পড়ে আছে। মেয়েগুলোকে চিকিৎসার ব্যবস্থা করলো এবং লাশগুলো মর্গে পাঠালো। খবরের কাগজে একটা খবরই প্রচার করা হচ্ছে, আর সেটা হলো ঢাকার ডন ঝন্টুর মৃত্যুর খবর। ঢাকার কেউই বুঝতে পারছে না যে কে এমন কাজ করেছে যে একের পর এক মানুষ মারছে। কয়েকদিন আগেও ভার্সিটির ভিপি, আর আজ ঢাকার ডন। ঢাকার ডন মরাতে অনেক মানুষই খুশি হয়েছে, কারণ তারা সকলেই জানতো যে সে অনেক অনেক খারাপ মানুষ। পুলিশের সামনে দাঁড়িয়ে আছে রেহান। তার মুখ দেখে মনে হচ্ছে প্রচুর রেগে আছে। রেগে থাকারই কথা, কারণ ঝন্টু তারই লোক ছিল। তোরা কি বসে বসে ঘাস কাটছিস? পুলিশ হয়েছিস কেন যদি কোনো অপরাধীকে ধরতে না পারিস? আচ্ছা, চেষ্টা করছি, কিন্তু সঠিক কোনো ক্লু না পাওয়ার কারণে আমরা অপরাধীকে ধরতে পারছি না। আমি কোনো অজুহাত শুনতে চাই না। যারা এমন কাজ করেছে তাদেরকে আমি ইমিডিয়েটলি আমার সামনে চাই। ঠিক আছে স্যার। রেহান দেশের টপ বিজনেসম্যানের ছেলে হবার সুবাদে কম বেশি সবাই তাকে চেনে। এই জন্য পুলিশ অফিসারও তাকে স্যার বলেই সম্বোধন করছিল। রেহান চলে যাওয়ার পর পুলিশ অফিসার কি বলল? এইসব বড় লোকদের দেখলে আমার গা জ্বলে। নিজেরা পায়ের ওপর পা তুলে বসে থাকবে আর আমাদের ওপর এসে প্রেসার দেবে। আজ কয়েকদিন পর আমি ভার্সিটির সামনে আসলাম। খিদে লাগার জন্য এর থেকে ওর থেকে খাবার চাইতে লাগলাম, কিন্তু কেউ আমাকে পাত্তা দিল না। ফাতেমা এসে দেখলো যে আমি সবার কাছ থেকে খাবার চাচ্ছি, কিন্তু কেউ দিচ্ছে না। ফাতেমা এগিয়ে আসলো এবং বলল, তোমার খুব খিদে লেগেছে? হ্যাঁ। ঠিক আছে, আমার সাথে চলো। ফাতেমা আমাকে নিয়ে ভার্সিটির সামনে একটা রেস্টুরেন্টে গেল।
রেস্টুরেন্টের দারোয়ান ফাতেমাকে ঢুকতে দিলেও আমাকে ঢুকতে দিতে চাচ্ছিল না, কিন্তু ফাতেমার ধমকানি শুনে পাগলকেও ঢুকতে দিল। আমরা দুজনেই একটা কাঙ্ক্ষিত টেবিলে বসলাম এবং ফাতেমা ওয়েটারকে কিছু খাবারের অর্ডার দিল। ফাতেমা আমাকে নিজের ইচ্ছের মতো খেতে বলল। আমাকে আর পায় কি, 2 হাত দিয়ে খেতে লাগলাম। সবে হাসতে লাগলো, হে যেন হাসির রোল পড়ে গেল। আমার খাওয়া দেখে ফাতেমা অবাক হলো, তারপর আমার হাতের উপরে বাড়ি মারলো। সাথে সাথেই আমি খাওয়া বন্ধ করে দিলাম। এইভাবে খেতে হয় না, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খেতে হয়। এটা বলে ফাতেমা 1 হাত দিয়ে নিজের মুখে খাবার নিল এবং খেতে লাগলো এবং আমাকে বুঝিয়ে দিল যে এইভাবে খেতে হয়, কিন্তু আমি কোনোভাবেই পারছিলাম না। সেটা দেখে ফাতেমার নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। এটা দেখে চারপাশের অনেকেই অনেক কথা বলতে লাগলো নিজেদের মাঝে। ফাতেমা সেই দিকে কোনো কান্না দিয়ে নিজের কাজ করতে লাগলো। এভাবে খাওয়া শেষ করে বিল মিটিয়ে ফাতেমা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল আমাকে সাথে নিয়ে। আমাকে সামনে রেখে ফাতেমা নিজের ক্লাসের দিকে এগিয়ে গেল। এই সব কিছু নতুন ম্যাম ইরা খুব ভালোভাবেই নজর পরখ করলো। এইগুলো দেখে সে মুচকি হেসে নিজের রুমের দিকে যেতে লাগলো। প্রথম দিন সানের ভাই, তারপর আবার জিমের বাবা মারা যাওয়াতে তারা কি ভার্সিটিতে আসছে না, এই জন্য ভার্সিটিটা কিছুটা শান্ত আছে, যে কেউই র্যাগিংয়ের শিকার হচ্ছে না। সেদিন রাতের মেয়েটা হঠাৎ দেখলো যে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, তাই সে আমার কাছে এসে দাঁড়ালো। ধন্যবাদ তোমাকে সেই দিন রাতে আমাকে বাঁচানোর জন্য। আমি কিছুই বুঝতে পারলাম না, শুধু হা করে তাকিয়ে রইলাম। এটা দেখে মেয়েটা মুচকি হেসে সেখান থেকে চলে গেল। একটা পার্সোনাল রুমে বসে আছে জিম, রেহান, রাহি, সান, সিরাজ ও মিশা সওদাগর। একের পর এক নিজেদের লোক মরে যাওয়ার কারণে সবাই একত্র হয়েছে। আঙ্কেল, আপনারা কিছু করেন। কেউ একজন আমার বাবাকে খুব খারাপভাবে মেরে ফেলেছে, তাকে আপনারা খুঁজে বের করার চেষ্টা করুন। চিন্তা করো না জিম, আমি চারপাশে আমার লোককে খোঁজ লাগিয়ে দিয়েছি। খুব তাড়াতাড়ি এই খুনিকে আমরা খুঁজে বের করব। হ্যাঁ সিরাজ, সেটাই কর, না হলে কবে আমাদের কেউ ওই খুনি মেরে ফেলবে। আরে চিন্তা করিস না, আমাদের কিছুই করতে পারবে না, সে ব্যবস্থা আমি করে রাখবো। সেটা করতে পারলে ভালো। বাকিরা তাদের ভাই ও বাবাকে হারিয়েছে, আমি আমার বাবাকে হারাতে চাই না। রেহান, তুমি কি কিশোর খোঁজ করতে পারলে? না বাবা, যে খুন করেছে সে খুব পারফেক্টলি মেরেছে, কোনো ক্লোরই পাচ্ছি না। এমনকি গোডাউনের সিসিটিভিও ক্যামেরাও ভেঙে ফেলেছে, কোনো ভিডিও রেকর্ডও নেই। আচ্ছা এসব বাদ দাও, এখন থেকে সবাই সতর্ক থাকবে, আর কোনো কাউকে সন্দেহ হলেও আমাদেরকে জানাবে। ঠিক আছে। আর হ্যাঁ, তোমাদের বাবা ও ভাইয়ের কাজ তোমাদেরকে বুঝে নিতে হবে, কারণ তারা আমাদের 10% পার্টনার ছিল। তোমরা এটা বুঝে না নিলে তোমাদের লস তো হবেই, সাথে আমাদেরও। ঠিক আছে, আমরা কাজ বুঝে নেব। তারা আরও কিছু সময় আলোচনা করে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে অনেক দিন কেটে গেল। এই কয়েকদিন প্রায় প্রতিদিনই ফাতেমা আমাকে নিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাওয়াইছে। আমাদের দুজনের মাঝে বলতে গেলে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। আজ সকালে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি, তখনই খেয়াল করলাম যে প্রতিদিন যে মেয়েটা আমাকে খাওয়ায় সে আসছে। ফাতেমা রাস্তা পার হতে ছিল, তখন একটা মাইক্রো তার সামনে চলে আসে। ফাতেমার চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। তখনই সে অনুভব করে কেউ তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। আহ! আমি চিৎকার করে উঠলাম, কারণ মাইক্রোটি যখনই ফাতেমাকে বাঁধিয়ে দিতে যাবে সেই সময়ই আমি এসে ফাতেমাকে সরিয়ে দেই আর নিজে গাড়ির সামনে চলে আসি। এজন্য আমি আঘাত পাই এবং পড়ে যাই, মাথা ফেটে যায় এবং হাত পা কেটে যায়। ফাতেমা চোখ খুলে তাকিয়ে দেখলো যে আমি রাস্তায় পড়ে আছি। ফাতেমা তাড়াতাড়ি করে আমার কাছে আসলো এবং ডাকতে লাগলো, কিন্তু আমার কোনো সারা শব্দ পেল না। মাইক্রো গাড়ি থেকে বেরিয়ে আসলো ইরা। সে এসেই ফাতেমাকে বলতে লাগলো, তুমি দেখে শুনে রাস্তা পার হবে তো, মন কোন দিকে থাকে বুঝি না তোমাকে। তোমাকে দেখিয়ে একটা পাগল ছেলে মরতে বসেছে। এমন বলবেন না, তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, আমাকে একটু সাহায্য করুন। ঠিক আছে, আমি আমার ড্রাইভারকে বলছি তাকে হসপিটালে নিয়ে যেতে। আমার ক্লাস শেষ হলে আমি হসপিটালে গিয়ে খোঁজ নিয়ে নিব। তারপর কয়েকজন ধরাধরি করে আমাকে গাড়িতে তুলল। ফাতেমা ও মায়া আমার সাথে হাসপাতালে গেল। গাড়ি হসপিটালের সামনে এসে থামলে ফাতেমা তাড়াতাড়ি করে ওয়ার্ড বয়কে ডেকে আমাকে হাসপাতালের ভিতরে নিয়ে গেল এবং ডাক্তার ডাক্তার বলে
চিৎকার করতে লাগলো। কি হয়েছে ওনার? একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছে, তাড়াতাড়ি তার চিকিৎসার ব্যবস্থা করেন। সরি, আমরা এটাও পারবো না গো, এটা পুলিশ কেস, আগে পুলিশকে ইনফর্ম করেন। আপনি যদি চিকিৎসা শুরু না করেন তাহলে আমি আমার ভাইকে ডাকতে বাধ্য হব। আর আমার ভাইকে জানেন? রেহান। বাবা হলো দেশের টপ বিজনেসম্যান সিরাজ চৌধুরী। ফাতেমার এই কথা বলাতে ডাক্তাররা চমকে গেল এবং তাড়াতাড়ি করে আমার চিকিৎসার জন্য আইসিইউতে নিয়ে গেল। ফাতেমা ও মায়া বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। আমার চিকিৎসা করে একটা কেবিনে রাখা হয়েছে। ডাক্তার বলেছে আমি এখন বিপদমুক্ত। এটা শুনে ফাতেমা ও মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আমাকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলে ঘুমিয়ে আছি। ভাইয়া ও ফাতেমা সেই কেবিনের এক চেয়ারে বসে আছে। কিছু সময় বাদে সেখানে উপস্থিত হলো ভার্সিটির ম্যাম ইরা। ইরাকে দেখেই উঠে দাঁড়ালো। ম্যাডাম, আপনি আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? যতই হোক আমার গাড়ির সাথেই তো সে বেঁচে গেছে, তাই দেখতে আসাটা আমার কর্তব্য। আপনার তো কোনো দোষ ছিল না, সব দোষ আমার। ওইসব বাদ দিন তো, ডক্টর তার ব্যাপারে কি বলল? সে এখন সম্পূর্ণ বিপদমুক্ত, কয়েকদিন রেস্টে থাকলেই সুস্থ হয়ে যাবে। আমার মনে হয় তার তো থাকার জায়গা নেই, কিভাবে রেস্ট নিবে? সেটাই তো চিন্তা করছি আমি। ইরা কিছু ভেবে ফাতেমাকে বলল, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটা উপদেশের কথা বলছি। আরে না ম্যাম, কি মনে করব, আপনি বলেন। তুমি এক কাজ করো, কয়েকদিনের জন্য একে তোমার বাসায় নিয়ে যাও। আমার বাসায়? ফাতেমা অবাক হয়ে বলল, হ্যাঁ, তোমার বাসায়। আমার মতে তোমার বাসায় গেলেও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ফাতেমা কিছু ভাবার পর সবাই বলল, ঠিক আছে ম্যাম। তুই যা বলেছিস ভেবে চিনতে বলছিস তো? বাড়িতে কিন্তু তোর ভাই, আঙ্কেল, তোর বাবা আছে, ওরা তো রাগ করবে। সেসব আমি ম্যানেজ করে দিব। আরও কিছু কথা বলেই ইরা চলে গেল। বিকেলে ফাতেমা ও ভাইয়া মিলে আমাকে নিয়ে বাসার দিকে রওনা হলো। বাংলাদেশের সবচেয়ে উচ্চতর বংশের নাম চৌধুরী। এই চৌধুরীটা দেখে যা বাংলাদেশে বেশিরভাগ জায়গায় দেখা যায়। তার মধ্যে একটা বিজনেসম্যান সিরাজ চৌধুরী। বংশর যাবতে পাওয়ার, তেমনি ক্ষমতা, তেমনি বড়লোক। সিরাজ চৌধুরী ড্রয়িং রুমে বসে চা পান করছিল। তখনই সেখানে ফাতেমা, মায়া ও আমি প্রবেশ করলাম। ফাতেমা, তুই এ কাকে ধরে আনছিস? দেখে তো পাগল বলে হচ্ছে। হ্যাঁ বাবা, ও পাগলি। তুই বাসায় পাগল ছাগল কবে থেকে দিয়ে আসা শুরু করলি? বাবা, এই পাগলের জন্যই তোমার মেয়ে আজ বেঁচে আছে। ওর চিকিৎসার খরচ তো আমাকে বহন করা লাগবেই, তাই না? তারপর ফাতেমা ভার্সিটির ঘটে যাওয়া সকল ঘটনা তার বাবাকে খুলে বলল। আমি বুঝলাম যে পাগল তোকে বাঁচিয়েছে, তাই তার চিকিৎসা করেছিস। তাই বললে কি তুই বাসায় তুলে নিয়ে আসবি? বাবা মেয়ের কথা আমি কিছুই বুঝতে পারলাম না। আমি গিয়ে টেবিলের উপর রাখা চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে লাগলাম। এটা দেখে সিরাজ চৌধুরী রেগে গেল এবং বলল, দেখ দেখ তোর পাগলটি কি করছে, আবার চায়ের কাপে সে চুমুক দিচ্ছে। ছি ছি ছি। ফাতেমা আমাকে কি নামে ডেকে নিষেধ করবে বুঝতে পারছে না, কারণ আজ পর্যন্ত আমার নাম জিজ্ঞেসই করেনি। আমি গিয়ে যেই সোফার উপরে যে বসবো অমনি লাফ দিয়ে উঠে দাঁড়ালাম। তারপর কি ভেবে যেন সবার উপর গিয়ে দাঁড়ালাম। এরপর শুরু করলাম লাফালাফি। এই এই কি করছিস তুই? আমার এত দামের সোফার উপর তুই এভাবে লাফাচ্ছিস কেন? আরে ফাতেমা, এ তুই কাকে ধরে নিয়ে আসছিস? এই পাগল তো বাড়ির অবস্থা শেষ করে দিবে। সিকিউরিটি, সিকিউরিটি। সিরাজ সাহেব রেগে সিকিউরিটিকে ডাকতে লাগলো। সাথে সাথে দুইজন গার্ড চলে আসলো। এই পাগলটাকে গিয়ে বাইরে ফেলে দিয়ে আয়। আর এটা না বাবা, তুমি এটা করো না, আমি সব দেখছি। ফাতেমা এটা বলে আমার কাছে আসলো। তারপর হাত ধরে সোফা থেকে নামালো। আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে বলল। কেন জানি না আমিও ফাতেমার কথা বুঝতে পেরে হয়তো চুপ করে দাঁড়িয়ে রইলাম। প্লিজ প্লিজ বাবা, মাত্র তো কয়েকটা দিন, একটু সহ্য করে নাও। তুমি তো জানো তোমার মেয়ে কারোর উপকার কাঁধের উপর রাখে না, তার প্রতিদানটা না দিয়ে। হ্যাঁ জানি, তাই বললে এখন এই পাগলটিকে আমাদের সাথে রাখতে হবে? প্লিজ বাবা, 2 কিংবা 4-5 দিন। ঠিক আছে, তোর যা ইচ্ছে কর গিয়ে। তোর ভাই আজ রাতেই আমেরিকা থেকে ফিরে আসবে, তারপর যা কিছু বলার তার সাথেই বলিস।
ঠিক আছে বাবা। ফাতেমা আমাকে নিয়ে উপরে চলে গেল। তারপর নিজের পাশের রুমে আমাকে রাখলো এবং অনেক কিছু বুঝিয়ে দিল। আমি পাগল মানুষ, কিছু বুঝবো না তবুও। তোমার নাম কি? আমার তো জানা হয়নি। নাম? এটা বলে আমি ভাবতে লাগলাম, কিছুই বললাম না। বুঝতে পারছি তুমি তোমার নাম জানো না। ঠিক আছে, আমি তোমার নাম দিচ্ছি। ফাতেমা কিছু সময় ভেবে বলল, আজ থেকে তোমার নাম তানভীর। ঠিক আছে? হুম। তুমি এখন এই রুমের মাঝে থাকবে, কোথাও যাবে না। আমি এক্ষুনি আসছি। ফাতেমা কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে গেল। তারপর মায়ের সাথে কিছু সময় কথা বলে তাকে বিদায় জানালো। এরপর নিজের রুমে এসে ফ্রেশ হলো। টেবিলে বসে আছে সিরাজ চৌধুরী নিজের মেয়ে ফাতেমার জন্য। কিছু সময় পর ফাতেমা নিচে নেমে আসলো, কিন্তু তার সাথে তানভীরকে নিয়ে। তুই ওরে সাথে নিয়ে আসলি কেন? বাবা, ও আমাদের সাথে খাবে। কি? অসম্ভব, একটা পাগলের সাথে আমি বসে খেতে পারবো না। বাবা, তুমি তোমার মেয়ের জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবে না? তাই বলে এইসব? কিছুদিন মাত্র। ফাতেমা আমাকে একটা চেয়ারে বসিয়ে নিজেও পাশের চেয়ারে বসলো। ফাতেমা নিজে আমার প্লেটে খাবার দিতে লাগলো। খাবার পেয়ে আমি 2 হাত দিয়ে গপ গপ করে খেতে লাগলাম। এটা দেখে সিরাজ চৌধুরীর বমি বমি ভাব চলে আসলো। ফাতেমা, আমি কিন্তু আর সহ্য করতে পারছি না। ফাতেমা তার বাবার কথা শুনে আমার হাতে বাড়ি মারলো। তারপরে দেখিয়ে দিল কিভাবে খেতে হয়। আমি পাগল, কত সময় ঠিক থাকবো। কিছু সময় বাদে আবারও আগের মতন করতে লাগলাম। টেবিলের ওপর সব তরকারি এলোমেলো করে ফেললাম। এইসব কি হচ্ছে বাবা? সিরাজ চৌধুরীর ছেলে রেহান এসে উক্ত কথা বলল। রেহান, তুই আসছিস? দেখ, তোর পাগল ছাগলকে তুলে নিয়ে আসছে আর এসে কি কাণ্ড কারখানা করছে। ফাতেমা, এইসব কি? সরি ভাইয়া, প্লিজ তুমি কিছু বলো না। তুমি বললে কিন্তু আমি অনেক অনেক রাগ করব। তারপর দেখো আমি তোমার সাথে কথা বলবো না। রেহান কিছু বলার আগেই ফাতেমা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেললো, যা দেখে রেহান হেসে বলল, আচ্ছা ঠিক আছে, কিছুই বলবো না। এখন হ্যাপি তো? একদম। তুই তো একে কোন নিয়ে আসছিস? সব পরে বলবো, এখন তুমি ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবার খাবো। ওকে। খাবার টেবিল পরিষ্কার করে আবারও খাবার দেয়। রেহান কাজের লোককে কথাগুলো বলে আমার দিকে একবার তাকিয়ে উপরে চলে গেল। সিরাজ তো কিছুটা রেগে না খেয়েই উপরে চলে গেল। ফাতেমা আমাকে কিছুটা খাইয়ে তাড়াতাড়ি আমার রুমে দিয়ে আসলো। বাড়িতে যারা কাজের লোক ছিল এইগুলো দেখে তো তারা অবাক হয়ে গেছে। শোনো, একদম কিছু করবে না, এখন তুমি এখানে ঘুমিয়ে পড়ো। বিছানা দেখিয়ে বলল ফাতেমা। আমাকে শুয়ে দিয়ে দরজা বন্ধ করে নিচে চলে আসলো। সকালে ফাতেমা আমার রুমে এসে দেখে রুমের অবস্থা খারাপ করে ফেলেছি। এটা দেখে ফাতেমা অনেক অবাক, কারণ এক রাতে রুমের অবস্থা পাল্টে গেছে। আমি সব কিছুই এলোমেলো করে ফেলেছি। তানভীর, এসব তুমি কি করেছো? ঘরের তো 12টা বাজিয়ে ফেলেছো। হ্যাঁ? তোমাকে তো কিছু বলে লাভ নেই। তুমি গিয়ে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আসো। তোমাকে নিয়ে আমি মার্কেটে যাব। আমি পুরোটা না বুঝলেও হাত মুখ ধোয়া ঠিকই বুঝলাম, কিন্তু এখানে হাত মুখ ধোয়ার জায়গা কোথায় সেটাই খুঁজে পেলাম না। তাই ফাতেমার দিকে তাকিয়ে রইলাম। ফাতেমা সেটা বুঝতে পেরে আমাকে নিয়ে ওয়াশরুমে গেল এবং কি কি করতে হবে সব দেখিয়ে দিল। সব কিছু শেষে খাওয়া দাওয়া করে ফাতেমা আর আমি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিলাম। ফাতেমা প্রথমে একটা বড় মলে প্রবেশ করলো, তারপর জেন্টস সাইডে গিয়ে একটা দোকানে প্রবেশ করলো এবং আমার মাপ অনুযায়ী বিভিন্ন পোশাক দেখাতে বললেন। দোকানদার বিভিন্ন রকমের পোশাক দেখাতে লাগলো আর ফাতেমা চয়েস করতে লাগলো। এইদিকে আমি ঘুরে ঘুরে দোকান দেখতে লাগলাম, সেই গালে হাত দিয়ে এটা ওটা দেখছি। ফাতেমা কয়েকটা ড্রেস চয়েস করে আমাকে ডাকলো এবং বলল এগুলো পরে আসতে, কিন্তু আমি বুঝতে পারলাম না কি করব। তাই ফাতেমা হাত ধরে আমাকে ট্রায়াল রুমে নিয়ে গেল এবং পোশাকগুলো পরে আসতে বলল। ফাতেমা বাইরে অপেক্ষা করতে লাগলো। কিছু সময় পর আমি একটা সুন্দর ড্রেস পরে বেরিয়ে আসলাম, যা দেখে ফাতেমা ক্রাশ খাওয়ার মতো। তোমাকে অনেক সুন্দর লাগছে। এখন চুলদারি কটা কাটলে যে কোনো মেয়ে তোমাকে দেখলেই পছন্দ করে ফেলবে। কেউ বলতেই পারবে না যে তুমি একটা পাগল।
ফাতেমা কথাগুলো বলে হাত ধরে দোকানে গেল এবং জিনিসগুলো কিনে নিল। তারপর মল থেকে বেরিয়ে নিজের ড্রাইভারকে একটা সেলুনে নিয়ে যেতে বলল। ড্রাইভার কিছু সময় গাড়ি চালিয়ে একটা বড় সেলুনের সামনে দাঁড় করালো গাড়ি। গাড়ি থেকে নেমে ফাতেমা ও আমি সেলুনের ভিতরে গেলাম। আমি কিছুই বলছি না, শুধু চুপ করে দেখে যাচ্ছি ফাতেমা কি কি করে। ভাইয়া একটু এদিকে আসবেন? ফাতেমা একটা সেলুনের লোককে বলল। ফাতেমার কথা শুনে একজন লোক এগিয়ে আসলো এবং বলল, যে আপু বলেন। এনাকে সুন্দর করে চুল সাইজ করে দিন, আর আমি যেভাবে বলছি সেইভাবে কেটে দিন। লোকটা আমাকে নিয়ে একটা চেয়ারে বসালো। তারপর আমার চুল কাটতে লাগলো। আমি নড়াচড়া করতে লাগলাম, যা দেখে লোকটা নিষেধ করলো, কিন্তু তবুও শুনি না। আপু, নড়াচড়া করতে নিষেধ করুন, নয়তো পরে সমস্যা হবে। তানবীর, বেশি নড়াচড়া করো না, তাহলে কিন্তু আমি রাগ করব। ফাতেমার কথা শুনে আমি নড়াচড়া বন্ধ করে দিলাম এবং চুপ করে বসে রইলাম। তারপর লোকটা ফাতেমার বলা কথা অনুযায়ী সুন্দর করে চুলের কাটিং করে দিল, দাড়ি গোপ সুন্দর করে ছেটে দিল। এখন আমাকে নায়কের সেই রকমই লাগছে। ফাতেমা তো আমাকে এই রূপে দেখে অবাক হয়ে গেল। বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। আমি তো ভাবতেও পারিনি পাগলের রূপের আড়ালে এমন সুন্দর চেহারা ছিল। ফাতেমা বিল মিটিয়ে দিয়ে আমাকে নিয়ে বাসায় চলে আসলো। বাসায় প্রবেশ করার সাথে সাথেই সিরাজ চৌধুরীর সামনে পড়লাম দুইজন। কিরে, তুই ওকে নিয়ে কোথায় গিয়েছিলি? এই তো আব্বু, একটু বাহিরে গিয়েছিলাম ওর পোশাক আশাক আর দাড়ি চুল সাইজ করে আনতে। তোর কাজ কারবার দেখলে আমার শরীর জ্বলে যাচ্ছে। এবার সিরাজ চৌধুরী আমার দিকে তাকালো, কিছু সময় গভীরভাবে তাকিয়ে রইল। তারপর কিছু একটা চিন্তা করতে লাগলো। একে মনে হচ্ছে আমি খুব ভালো করেই চিনি, কোথায় যেন দেখেছি কিন্তু মনে পড়ছে না। আরে বাবা, তুমি এগিয়ে কোথায় দেখবে? তুমি যা ভাবছো হয়তো ভুল ভাবছো। হয়তো বা। তারপর সিরাজ চৌধুরী ফাতেমাকে কিছু কথা বলে সেখান থেকে চলে গেল। আমাকে সত্যি খুব সুন্দর লাগছে, আমি বললাম। হুম। এটা শুনে আমি অনেক খুশি হয়ে গেলাম এবং আস্তে আস্তে উপরে চলে গেলাম। ঢাকা ভার্সিটি নতুন ভারপ্রাপ্ত ভিপি, নাম সান, সাইফুলের ছোট ভাই। 3 বন্ধু আজকে স্পেশালভাবে ভার্সিটিতে আসলো, কারণ এখন ভার্সিটির ভিপি সান। আগে তো 3 জনের পা মাটিতে নামতই না মনে হয়, এখন তো আরও নামবে না। 3 জনে নিজেদের ক্লাসে গিয়ে সবার সামনের বেঞ্চে বসলো। তারা 3 জন বিভিন্ন গল্প করতে লাগলো। কিছু সময় বাদে ইরা প্রবেশ করলো, যাকে দেখে সবাই সম্মান দিয়ে দাঁড়ালো। ইরা যথানিয়মে ক্লাস শুরু করলো। একটা লেকচার সবাইকে বোঝাতে ছিল। তখনই খেয়াল করলো সামনের বেঞ্চে 3 জন নিজেদের মধ্যে কথা বলছে। এটা দেখে ইরা নিজের কলম তাদের গায়ে ছুঁড়ে মারল। এই যে 3 জন দাঁড়াও। আমরা ম্যাম। হ্যাঁ, তোমাদেরকেই বলছি। ইরার কথা শুনে তারা 3 জনে উঠে দাঁড়ালো। ক্লাসে এত কথা হচ্ছে কেন? আসলে ম্যাম, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছিলাম। কি এমন কথা শুনি যে আমার ক্লাসে তোমরা বকবক করছো? সেটা আপনাকে বলতে বাধ্য নয়। এটা শুনে ইরা খুবই রেগে গেল। নিজের বেদ নিয়ে তাদের সামনে গেল। একে তো ক্লাসে কথা বলছে, আবার ইরার মুখে মুখে তর্ক করছে। হাত পাতো। পারবো না আমরা। হাত পাতো, না হলে এর থেকে কঠিন শাস্তি দিব। দেখুন, অযথা আমাদের মারবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আবার মুখে মুখে তর্ক, হাত পাততে বলছি। দেখুন, আমি কিন্তু এখন এই ভার্সিটির ভিপি, তাই আমার আর আমার বন্ধুদের মারলে আপনার চাকরির 12টা বাজিয়ে দিব। ওরে, আমার চাকরি খেয়ে নিল রে। তুমি ক্লাসের বাহিরে ভিপি, কিন্তু ক্লাসে নয়, বুঝতে পারছো? তাহলে আপনিও কিন্তু ক্লাসের ভিতরে ম্যাম, বাইরে কিন্তু ম্যাম নেয়। এদের কথা যত শুনছে ইরা ততই রেগে যাচ্ছে। এদের কথা না শুনে ইরা নিজের বেদ দিয়ে ওদের হাতের উপর মারতে লাগলো, যা দেখে ক্লাসের বাকিরা মুসকি মুসকি হাসছে। তারা 3 জন অন্যদের দিকে তাকাতে সবাই চুপ হয়ে গেল। বেরিয়ে যাও আমার ক্লাস থেকে, গেট আউট। 3 জনই খুবই অপমানিত হলো। 3 জনকে দেখলেই বোঝা যায় যে তারা খুবই রেগে আছে। আপনি একদম ভালো করলেন না, এর মাসুল আপনাকে খুব তাড়াতাড়ি দিতে হবে। আবার কথা বলছো, যাও বেরিয়ে। পরের বার থেকে যেন আমার ক্লাসে তোমাদের না দেখি অপদার্থ। এই ব্যবহারগুলো খুব পরে মনে রাখলাম, পরে এর হিসাব নেব। এই কথাগুলো বলে তারা 3 জন বেরিয়ে গেল আর ইরা
আবার আগের নিয়মে ক্লাস নিতে লাগলো। শান, ম্যাম কিন্তু আমাদের সাথে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছে। দেখলেই তো, আমাদের মার খাওয়া দেখে ক্লাসে সবাই কেমন মুসকি মুসকি হাসতেছিল। চিন্তা করিস না রাহি, এর উচিত জবাব আমি ম্যামকে দিয়েই ছাড়বো। আগে ভিপির ভাই ছিলাম, এখন আমি নিজেই ভারপ্রাপ্ত ভিপি। কি করবি তুই? সেটা সময় হলেই দেখতে পারবি। আর তোরাও আমার সঙ্গে থাকবি। দোস্ত, ম্যাম কিন্তু সেই সুন্দর। আমরা যদি মেয়েদের সাথে একটু মজা নিই তাহলে কেমন হবে? বুদ্ধিটা ভালো, তাহলে তাই হবে। তিনজনে একটা রেস্টুরেন্টে বসে সিগারেট টানছিল আর এইসব বিষয় নিয়ে আলোচনা করছিল। রাত বাজে 12টা। রেহান নিজের রুম থেকে বেরিয়ে বাড়ির নিচে চলে আসলো। কিছু সময় বাদে একটা গাড়ি এসে থামলো। তারপর সেই গাড়িতে উঠে চলে গেল। গাড়িটা এসে থামলো কোনো একটা গোডাউনের সামনে। গাড়ি থেকে নেমে রেহান সেই গোডাউনের ভিতরে চলে গেল। চলে এসেছো রেহান? আপনি যখন ডেকেছেন আসতে তো হবে। তুমি হয়তো খুব খবর পেয়ে গেছো যে আমাদের লোক আস্তে আস্তে গুম হয়ে যাচ্ছে। সেটা আমি আমেরিকা থেকে জানতে পেরেছি, তাই তো খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসলাম। তাহলে কিছু একটা তো করো, না হলে দিন দিন এমন হলে আমাদের কাজ সব বন্ধ হয়ে যাবে। চিন্তা করবেন না, আমি সবকিছু সামলে নিব। আজকে রাতের ড্রাগস ডিলটা খুব সাবধানে করতে পারলেই ভালো। আমি বলছি যে তুমি আজকে নিজে এই ডিলটা করে আসো। আমি না গিয়ে জিমকে পাঠালে কেমন হয়? আরে না না, জিম এই লাইনে নতুন, তাই তাকে পাঠাতেই হবে। তুমি নিজেই যাও। জয় চৌধুরীর কথা শুনে রেহান কিছু একটা ভাবলো। তারপর নিজের সম্মতি দিল ডিলটা করতে যাবার। আরও কিছু সময় কথা বলে ড্রাগস নিয়ে গোডাউন থেকে বেরিয়ে গেল। তুই যতই আমার থেকে বড় খেলোয়াড় হোস না কেন, আমার কাছে তুই বাচ্চাই থাকবি। আমি শুধু আড়াল থেকেই দেখে যাব। চারপাশে শুনশান নীরবতা, চারপাশে ঝিঝি পোকার ডাক। পরিবেশটা এত নিস্তব্ধ হয়ে আছে যে মনে হচ্ছে ভুতুরে পরিবেশ। রেহান গাড়ি চালিয়ে সেই পাহাড়ি এলাকায় চলে আসলো, সাথে তার কিছু লোক। কাঙ্ক্ষিত জায়গায় এসেই দেখলো যে আগে থেকে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে ডিলটা করার জন্য। টাকা আনছিস তো? টাকার চিন্তা তোর করতে হবে না। তুই মাল আনছিস নাকি সেটা বল। আজ পর্যন্ত এই রিহান কাউকে ঠকায়নি, আর কাউকে কোনোদিন ঠকাবেও না। সেটা হলেই ভালো। তাড়াতাড়ি আমাকে মাল দেখাতো। সুটকেস খুলে ড্রাগস দেখাতে লাগলো, যা দেখে অজানা ব্যক্তিটি অনেক খুশি হয়ে গেল। বাহ, সব ঠিক আছে। আচ্ছা, দেখছি আমি যেমন বলেছিলাম তেমনই আছে তো। হ্যাঁ, এখানে সব আছে। তোর টাকাটা দেখি। লোকটার ইশারা মাত্র একজন টাকার ব্যাগ নিয়ে এসে দেখালো। তারপর দুইজনায় কিছু কথা বলে ব্যাগ পাল্টিয়ে নিল। দুইজন যখন চলে যেতে যাবে তখনই সেখানে এক অজানা ব্যক্তি মোটর বাইক নিয়ে হাজির হলো, যার পুরো শরীর কালো হুডি দিয়ে ঢাকা, মুখে ড্রাগন মাস্ক। কে সে? তাকে চেনা খুবই মুশকিল। আরে এত তারা কিসের? আমি কেবল আসলাম, একটু কথা বলি, তারপর না হয় তোরা যাবি। অচেনা অজানা এমন ব্যক্তিকে দেখে তারা সবাই অবাক হয়ে গেল। কে তুই, আর এখানে কি করছিস? আরে অপেক্ষা কর, তোদের সাথে কথা বলতে আসলাম, এখনই পরিচয় জেনে যাবি। রেহানের সাথে এত কথা কিসের? মেরে দিলেই তো পারো। অপর ব্যক্তিটা বলল, মারার কথা বললে কি মারা হয়ে যায়? আচ্ছা, যে কারণে এত রাতে নিজের ঘুম নষ্ট করে তোদের সাথে দেখা করতে আসলাম সেটা বলেই ফেলি। কথা শুনতে আমরা বাধ্য নয়। কথাটা আমার পছন্দ হয়নি, তাই নিজের বন্দুক বের করে হঠাৎ একজনকে শ্যুট করে দিলাম। সাথে সাথেই সেই লোকটা মাটিতে পড়ে মারা যায়। এমন ঘটনা দেখে সবাই চমকে গেল। তোর সাহস তো কম নয়, আমাদের সামনে আমাদের লোককে মারছিস। আমার সাহসের তোরা কিছুই দেখিসনি। এখন আমার কথা মন দিয়ে শোন, না হলে তোদের একটাকেও আস্ত রাখবো না। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস হা করে? এই শালকে এখনই গুলি করে ঝাঁঝরা করে দে। রেহানের কথা শুনে তার লোকগুলো যখনই বন্দুক বের করে গুলি করতে যাবে, সেই সময় হঠাৎ কোথা থেকে গুলি এসে তাদেরকেই ঝাঁঝরা করে দিল। এমন কাণ্ড দেখে যে লোকটা ডিল রেহানের সাথে করতে এসেছিল সে ভয় পেয়ে যায়। রিহান, সে যা বলতে চাচ্ছে সেটাই শোনো। আমি মুচকি হাসলাম, তারপর বলতে লাগলাম, তোরা যদি তোদের ব্যবসার 90% শেয়ার আমাকে দিস তাহলে আজ এখান থেকে তোরা বেঁচে যেতে পারবি, আর না হলে মৃত্যুর টিকিট আমি কেটে রেখেছি তোদের জন্য। কে রে তুই? তোকে 90% শেয়ার দিতে হবে? ছদ্মবেশী কিলার MK।
এই কথা বলেই আমি শীষ বাজালাম, সাথে সাথে গুলি এসে বাকি লোকদের ঝাঁঝরা করে দিল। শুধু বেঁচে রইল রেহান। তুই না না, আপনি তো অনেক আগেই মারা গিয়েছিলেন, তাহলে বেঁচে ফিরলেন কিভাবে, তাও এতদিন পর? আমাকে মারা এতটাও সহজ নয়। তো আমাকে কি 90% শেয়ার দিবি? হ্যাঁ হ্যাঁ, আপনি চাইলে আপনাকে আমি 99 শেয়ার দেবো, তবুও আমাকে জানে মারবেন না। ঠিক আছে, তাছাড়া তোকে এমনিতেও জানে মারবো না, কারণ তোর বাপের সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে যে, সেইগুলো খুব তাড়াতাড়ি পূর্ণ করতে হবে। আমার বাবার সাথে আপনার কিসের সম্পর্ক? এটা তোর বাবা সিরাজ চৌধুরীকে জিজ্ঞাসা করবি আজকে। আমি রেহানকে আরো কিছু কথা বলে সেখান থেকে বাইক টেনে চলে গেলাম। আমার পাশে পড়ে রইল লাশ আর রক্ত। এ যেন এক ভয়ঙ্কর জায়গা। আমি রেহানকে আরো কিছু কথা বলে সেখান থেকে বাইক টেনে চলে গেলাম। আর রেহানের পাশে পড়ে রইল লাশ আর রক্ত। এ যেন এক ভয়ঙ্কর জায়গা, যেখানে রেহান একলা দাঁড়িয়ে আছে। রেহান এই ভয়ঙ্কর দৃশ্য এবং জায়গা থেকে তাড়াতাড়ি নিজের গাড়িতে করে পালিয়ে চলে গেল। লাশ আর টাকাগুলো সেখানে পড়ে রইল। লাশগুলো হয়তো শেয়ালের পেটে যাবে। মিশা সওদাগরের সামনে রেহান বসে আছে, ভয়ে তার ঘাম ছুটে যাচ্ছে এবং থরথর করে কাঁপছে। কি হলো রোহান, তোমার মতন সাহসী ছেলে এমন হয় থরথর করে কাঁপছো কেন? কি বললো আঙ্কেল? আমার সামনে যেন মনে হচ্ছিল একজন যমদূত নেমে আসছিল। কি হয়েছে খুলে বলবে তো? আজ আজ তাছাড়া আজ তো তোমার একটা ডিলের কথা ছিল, সেটা কি শেষ হয়েছে? আরে না আঙ্কেল, সেই ডিলটা করতে গিয়েই তো এত বড় কাহিনী। আগে তুমি পানি খেয়ে নিজেকে শান্ত করো, তারপর সব ঘটনা খুলে বলো। তারপর রেহান টেবিলের ওপর রাখা পানি ঢকঢক করে গিলে খেয়ে নেয়। ছদ্মবেশী কিলার এমকে? ছদ্মবেশী কিলার এমকে? এই কথা শুনে মিশা ভাবনায় পড়ে গেল। কি হয়েছে তারপর? রেহান তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল, যা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। কি হলো আঙ্কেল, তুমি এভাবে তাকিয়ে আসো কেন? রেহানের কথা শুনে মিশা নিজেকে স্বাভাবিক করে রাখলো। তেমন কিছু না, এমন ছোটখাটো ব্যাপারে এত ভয় পেলে চলে? তুমি তো আমেরিকা সহ বাংলাদেশের সকল মাফিয়াদেরকে কাঁপিয়ে বেড়াও। হ্যাঁ আঙ্কেল, কিন্তু আজ যে আমার সামনে এসেছিলে তাকে দেখে আমি একটু বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আরে ব্যাপার না আঙ্কেল, আমি যদি এই এমকে কে নিজের সামনে পাই তাহলে নিজ হাতে গুলি করে মারবো। ঠিক আছে মেরো। এই না হলে আমার ভাতিজা, এক সময় আমার আর তোমার বাবার নাম শুনে পুরা দেশ কাঁপতো। তার ছেলে কিনা ভয় পাবে? মোটেও না। ও হ্যাঁ, আচ্ছা আঙ্কেল, এমকের সাথে বাবার কি সম্পর্ক? শুধু তোর বাবার সাথে না, আমার সাথেও খুব গভীর সম্পর্ক রয়েছে। কে এই এমকে? এমকে হলো কে এই এমকে সেটা জানার জন্য রেহান অধীর আগ্রহে তার আঙ্কেল মিশা সওদাগরের দিকে চেয়ে আছে। নিজের ভাতিজার দিকে তাকিয়ে বুঝতে পারল যে সে এমকে সম্পর্কে জানতে খুবই আগ্রহী। কি হলো আঙ্কেল, থেমে গেলেন কেন, বলেন। ঠিক আছে বলছি, কিন্তু তার আগে এটা শুনে রাখো যে এই ব্যাপারে তোমার বাবা আগে কিছু বলবে না। যা কিছু করবে তুমি নিজেই করবে। ঠিক আছে আঙ্কেল। আমেরিকার যে কোম্পানিটি টপ লেভেলের আছে সেটার মালিক তো তুমি এখন, কিন্তু এর আগে ছিল এই এমকে, আর সে হলো তোমার বাবার বস সালাম চৌধুরীর একমাত্র ছেলে মাহফুজ চৌধুরী। এক সময় এই সালাম চৌধুরীকে তার পরিবার সহ আমি মেরে ফেলেছিলাম, কিন্তু কোন রকমে মাহফুজ বেঁচে যায় এবং তোমার বাবা তাকে মানুষ করে প্রতিশোধ নেওয়ার জন্য, এবং মাহফুজ হয়ে ওঠে এক সময় ছদ্মবেশী কিলার এমকে। তোমার বাবার আরেকটি লোভ ছিল যে চৌধুরী ইন্ডাস্ট্রি আজ বড় করা এবং দেশের মাঝে টপ করা। মাহফুজকে দিয়ে সেটিও করিয়ে নেয় এবং আমেরিকায় টপ লেভেলে বিজনেসম্যান হয়ে যায়। কোন রকমে মাহফুজ আমাদের কথা জানতে পেরে যায়, মানে আমার কথা, এবং আমার ছেলেকে মেরে ফেলে। তারপর প্ল্যান করে মাহফুজের বিয়ের দিন আমরা তাকে এবং তার স্ত্রীকে মেরে ফেলি, কিন্তু ভাবতেও পারিনি যে এতদিন পরে সে ফিরে আসবে প্রতিশোধ নেওয়ার জন্য। ও আচ্ছা, সবই বুঝলাম। এখন তোমার একটাই কাজ, সেটা হলো এমকে কে খুঁজে বের করা, তাকে হত্যা করা। সেটা তো করবই। আমার 100 কোটি টাকা লস করিয়েছে, এর প্রতিশোধ নিতে হবে। তাছাড়া আমার মনে হচ্ছে যে এতদিন আমাদের লোকগুলোকে যে মারতে ছিল সে আর কেউ না, এই এমকে। হ্যাঁ, আমারও সেটাই মনে হয়।
আচ্ছা আঙ্কেল, MK মানে মাহফুজের কোনো ছবি আছে আপনার কাছে? হ্যাঁ, তোমার বাবার কাছে বিষয় আছে তার পুরনো লাইব্রেরিতে। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে বের করে নিব। হ্যাঁ, আর আজকে ঘটনা তোমার বাবাকে জানতে দিও না। ওকে। তারপর রেহান মিশাকে বিদায় জানিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। পরের দিন সকালে ফাতেমা আমাকে নিয়ে ভার্সিটির জন্য রওনা দিল। মাঝপথে মায়াও আমাদের সাথে যুক্ত হলো। কি রে ফাতেমা, তোর সাথে এই হ্যান্ডসাম ছেলেটি কে? আমাদের দুলা ভাই নাকি? কি যা তা বলছিস, বুঝে শুনে বল। কি বুঝে শুনে বলবো? তুই তো কোনোদিন কোনো ছেলের সাথে ঘুরিসনি, কিন্তু সেই তুই আজ হ্যান্ডসাম একটি ছেলেকে নিয়ে ভার্সিটি যাচ্ছিস, সেটা বড় ভাবার বিষয়। আরে গাধি, ছেলেটাকে ভালো করে দেখ। এবার মায়া আমাকে ভালো করে দেখতে লাগলো। তারপর ফাতেমাকে বলল, হ্যাঁ, কেমন যেন চেনা চেনা লাগছে, কোথায় যেন আগে দেখেছি। আরে গাধা, এইটা হলো তানভীর, চিনতে পারছিস না? তানভীর? এই নামে তো চিনি বলে মনে হয় না আমার। ও, তুই আবার তানভীরকে চিনবি কিভাবে? আরে এইটা হলো সেই, যাকে আমি আমাদের বাসায় রেখেছিলাম। কি কি এমন করলি যে এই কয়েকদিনে এত সুন্দর হয়ে গেল আর হ্যান্ডসাম? আরে সে আগে থেকে হ্যান্ডসাম ছিল, কিন্তু পাগলের মতো শরীর চর্চা করার কেউ নেই, বা সে করবে কিভাবে, তাই অমন লাগতো। একদিক থেকে ভালোই হয়েছে। এইভাবে তারা বিভিন্ন কথা বলতে থাকলো, আর তাদের কথা শুনতে লাগলাম আমি, এবং জানালার কাজ দিয়ে বাইরে দেখতে লাগলাম। সকাল করেই নিজের গাড়ি নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিয়েছে ইরা। গাড়ি চলা অবস্থায় পিছন ক্যামেরায় তাকিয়ে দেখলো একটা কালো গাড়ি তাকে অনেকক্ষণ থেকে ফলো করছে। আরও কিছু সময় লক্ষ্য করে শিওর হয়ে নিল যে তাকেই ফলো করছে। ইরা এত কিছু খেয়াল না করে ভার্সিটিতে চলে আসলো। গাড়ি থেকে নেমে নিজের কেবিনের দিকে যেতে লাগলো। তখনই ফাতেমার সঙ্গে তার দেখা হয়ে গেল। কি ব্যাপার ফাতেমা, কেমন আছো? ভালো ম্যাম, আপনি? ভালো। তো সেই পাগলটির কি অবস্থা এখন? এই তো ম্যাম, আমার পাশে দাঁড়িয়ে আছে। পাগল বলবেন না, ওর নাম তানভীর। বাহ, খুব ভালো তো। আর এই কয়েকদিনের জন্য সে অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতন আর পাগলামি ভাব নেই। আমি বলেছি তানভীরকে তোমার সাথেই রেখে দাও, তাহলে হয়তো সে সুস্থ হয়ে যেতে পারে। সেটা করার চেষ্টা করব ম্যাম। আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাসে যাও, আমি এখন আসি। ওকে ম্যাম। সেখান থেকে চলে গেল। আর মায়া বলতে লাগলো, এটা তুই কি বলছিস? তুই তানভীরকে তোর সাথে রাখবি মানে? আরে বাদ দে, এখন ক্লাসে চল। তোর মতি গতি আমি কিছু বুঝি না। আমি ঘুরে ঘুরে ভার্সিটির ভিতরটা দেখতে লাগলাম, এবং মায়া কিছু দিতে লাগলো। আমাকে দেখে মনে হচ্ছে আমি আজ খুবই খুশি। আমি খুশি হব না কেন? আজ আমাকে কেউ ডিস্টার্ব করছে না, আর সেই 3 বদমাস ছেলেও আমাকে জ্বালাতন করছে না। বাড়িতে কেউ নেই, অফিসের জন্য একটু বাইরে গেছে, আর ফাতেমা তো ভার্সিটিতে। রেহান তার বাবার রুম থেকে চাবি নিয়ে চুপি চুপি পুরনো লাইব্রেরিতে গেল। তালা খুলে ভিতরে প্রবেশ করে বুঝতে পারলো যে অনেকদিন থেকে এই ঘরে কেউ আসে না। চারপাশে মাকড়সার জাল। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভিতরে প্রবেশ করলো রেহান। চারপাশে অনেক ধুলাও পড়ে আছে। ভিতরে প্রবেশ করলো, চারপাশে কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজতে লাগলো, কিন্তু খুঁজে পাওয়া মোটেও সহজ ছিল না, কারণ এই রুমটায় অনেকদিন থেকে পড়ে আছে। চারপাশে ইঁদুর ঘোরাঘুরি করছে, অনেক পোকামাকড় রয়েছে। না জানি সেই জিনিসটা ইঁদুরের পেটে গেছে কিনা। ভালো করে খুঁজতে খুঁজতে একটা পুরনো ফাইল হাতে পেল। সেটা ঝেড়ে ফাইলটা খুললো, তারপর আস্তে আস্তে উঠিয়ে দেখতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেল না। এক এক করে অনেকগুলো ফাইল ঘেটে দেখলো। হঠাৎ আলমারির সবচেয়ে উপরে থাকে একটা ফাইল তার চোখে বাঁধলো। সেটা কোনো রকম পড়লো। তারপর ফাইলটা খুলে কয়েকটা ছবি তার হাতে নাগাল পেল। সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। হঠাৎ একটা যুবক ছেলের ছবি তার হাতে আসলো। এই ছবিটা মনে হচ্ছে আমি কোথাও দেখেছি, কিন্তু আমার সঠিক খেয়াল হচ্ছে না। এটাই হয়তো মাহফুজ। আঙ্কেলকে দেখে এটা শিওর হতে হবে এটাই মাহফুজ নাকি। তারপর সবকিছু ঠিক করে রেখে সেই পুরনো লাইব্রেরি থেকে বেরিয়ে আসলো রেহান। তালা মেরে চাবি নিয়ে নিজের বাবার রুমে এসে আগের জায়গায় চাবি রেখে দিল। তারপর ছবিটা নিয়ে